গত সরকারের সময় মানুষ কিন্তু বিচার পায়নি। এই যে মানুষ বিচার পায়নি, এই বিচারহীনতা মানুষের মধ্যে এমনভাবে আশ্রয় করেছে, মানুষ এখন আর আইনের প্রতি বিশ্বাস রাখতে পারে না। 2024 সালের আগস্ট থেকে 2025-এর জুন পর্যন্ত 179 জন মব হামলায় নিহত হয়েছে। বিচার বিভাগ, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, এদেরকে যতদিন না পর্যন্ত মানুষের আস্থার মধ্যে আনা না যাবে, ততদিন পর্যন্ত এই মব, এই বিচারহীনতা বন্ধ হবে। অন্তর্বর্তী সরকারের সময় যে কোনো দাবিতে সড়ক অবরোধ করার মতো ঘটনা ছিল একেবারে নিত্যদিনের বিষয়। মত ও বিশ্বাসের অমিল হলেই করা হতো হামলা, বাউল শিল্পের উপর হামলা, মাজার, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের মতো অসংখ্য ঘটনা ঘটে। এসব মবকাণ্ডের সাথে জড়িতদের কেউ কেউ আইনের আওতায় আসলেও আবার ছাড়া পেয়ে দিব্যি জীবনযাপন করত। কিন্তু 12 ফেব্রুয়ারি ঐতিহাসিক একটি নির্বাচনের পর দেশ পরিচালনা করছে একটি গণতান্ত্রিক সরকার। সরকারের এই 2 মাস মেয়াদের মধ্যে কয়েকটি মবের ঘটনা ঘটেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বেদনাদায়ক ঘটনা হলো কুষ্টিয়ায় পীর শামীম হত্যা। যদিও এই ঘটনায় মামলা হয়েছে, তবে গ্রেফতার হয়নি কোনো অপরাধী। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, আর এর বিপজ্জনক প্রবণতা এখনও রয়ে গেছে। তবে মব সন্ত্রাস বন্ধে জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে সরকার, এমনটাই জানান তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন মব সন্ত্রাসের দিন শেষ। কিন্তু এরপর কি দেখল জনগণ? স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পরও এখনো কেন মব সন্ত্রাস? দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি, এখনো কেন মব সন্ত্রাস। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে বামে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক, বিএনপি। মুনিয়াপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আবুল কালাম, সাংবাদিক নেতা, সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত। আবুল কালাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম এখনও কেন মব সন্ত্রাস, যেহেতু এটি গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়, তারপরও কেন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যদিও বলি 10 এপ্রিল শাহবাগে, রাজধানী শাহবাগে এটি ঘটনা ঘটেছে, তাদের উপর হামলা হয়েছে সমকামী বলে বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তাদের উপর হামলা হয়েছে, এই ঘটনা ঘটেছে। 11 এপ্রিল তো কুষ্টিয়া একটি পীর হত্যার, শামীম হত্যার মতো ঘটনা ঘটে গেছে। আমি একটু যেতে চাই প্রথমে আবুল কালামের কাছে। আবুল কালাম ভাই সাংবাদিক নেতা, যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং দায়িত্ব পালন করছেন নয়াদিগন্তের সিনিয়র সাংবাদিক হিসেবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি বেশ আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, রাস্তা দখল করে মানুষের ভোগান্তি তৈরি করা, এইসব ঘটনাগুলো দেখেছি। বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলার মতো ঘটনা ঘটেছে, মব সন্ত্রাস হয়েছে। তো এখন গণতান্ত্রিক সরকারের সময় এখন কেন মব সন্ত্রাস হচ্ছে বা মবের মতো ঘটনাগুলো ঘটছে, কেন হচ্ছে বলে মনে হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেলসকে ধন্যবাদ। এই যে বিষয়টা বললেন, এইটা আসলে সব কিছুর পরে হচ্ছে যে আমরা যদি একটু পেছন থেকে দেখি, তাহলে এইটা বিগত সরকার, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সম্প্রতি বিদায় হলো, তার আগেও কিন্তু এই পলাতক হাসিনা সরকারের সময়ে কিন্তু এইটা ব্যাপকভাবে ছিল। এবং মূলত ওই সরকারের বিভিন্ন কার্যক্রম, গণতন্ত্র কেড়ে নেওয়া, মব সন্ত্রাস, নানান কারণে আসলে শেষ পর্যন্ত হাসিনাকে বিদায় হতে হলো। তো এইটা বিদায়ের পরে যখন অন্তর্বর্তী সরকার আসলো, মানুষ ভাবছিল যে এইটা বিগত যে ঘটনাগুলো ঘটছে তার ধারাবাহিকতা আর হয়তো থাকবে না, কিন্তু পরে দেখা গেল যে এটা ব্যাপকভাবে হচ্ছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা হওয়ার আরেকটা কারণও ছিল। দীর্ঘদিন পরে মানুষ একটু শ্বাস ফেলেছে এবং মানুষের মধ্যে দীর্ঘদিনের জমানো ক্ষোভ সেটা মানুষ তখন ব্যাপক এই কারণে ছিল, সেটা মানুষ তার কিছু টার্গেটেড লুক ছিল, যেমন অমুক আমার ক্ষতি করেছে, তমুক করেছে, ওইটা আমার এই করেছে, এই যে টার্গেট ছিল অনেকের, সেই অনুযায়ী কিন্তু আপনার কিছু প্রত্যাশার জায়গা ছিল এখানে। প্রত্যাশা ধরেন এরকম ছিল যে এখন দেশ স্বাধীন হয়েছে, এইটা আমার হওয়ার না, কেন এটা হলো, সুতরাং ও আমাদের গণতন্ত্রের দুশ্মন, ওকে ধরো বা ওকে মারো বা এই করো, এরকম করেই কিছু ঘটেছে। কিন্তু নতুন সরকার আসার পরে আমাদের মনে হচ্ছিল যে এই ঘটনাগুলো আর ঘটবে না, কারণ তখন ছিল একটা অনির্বাচিত সরকার, আর এটা হচ্ছে জনগণের নির্বাচিত সরকার। তো জনগণের নির্বাচিত সরকার আসলে সাধারণত মানুষের প্রত্যাশা আরও বেড়ে যায়
যে বিগত সময়ে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো হয়তো আর হবে না, এবং প্রত্যেকে নতুন করে একটা স্বপ্ন দেখে, তাকে তৈরি করার নতুন করে একটা চিন্তা করে সে। এই সময়ে এগুলা ঘটার আমার কাছে মনে হয়েছে যে যে কারণগুলো, সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমার মনে হলো যে রাজনৈতিক কারণ আছে এখানে। প্রতিহিংসা, প্রতিহিংসাটা আসলে আমি যেটা বিগত সময়ে দেখে আসছি বা এখনও দেখছি, এই মব সন্ত্রাস এটা কখনো এটা বিলীন হবে না, থামবে না। কারণ প্রতিহিংসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা ঘটবে, এবং এখনও যেগুলা ঘটছে এগুলা প্রতিহিংসার কারণেই ঘটছে, ভুল বুঝাবুঝির কারণে ঘটছে। কিছু আছে আপনার ধরেন যে আমি আপনার যে আপনি যে মতে বিশ্বাস, যে মতবাদে বিশ্বাসী, এই বিশ্বাসের জায়গা আমি আপনার সাথে এক হতে পারি না বলে আমার মতটা আপনার উপর চাপিয়ে দিতে চাই। কিন্তু যখন আপনি নিতে চান না, তখন আমি চাই যে আপনাকে শক্তি দিয়ে হলে প্রয়োগ করতে, শক্তি প্রয়োগ করে হলে প্রতিরোধ করতে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ হোক আমার মতের অমিল থাকতে পারে, আমি বিশ্বাসের মধ্যে অমিল থাকতে পারে, কিন্তু আইনকে হাতে তুলে নেওয়ার মতো প্রবণতা কেন বেড়ে গেছে? না, আইনকে হাতের তুলে আনার প্রবণতা বাড়ছে এজন্য, আবার ওই কথাই বল, বিগত সরকারের সময় মানুষ কিন্তু বিচার পায়নি। এই যে মানুষ বিচার পায়নি, এই বিচারহীনতা মানুষের মধ্যে এমনভাবে আশ্রয় করেছে, মানুষ এখন আর আইনের প্রতি বিশ্বাস রাখতে পারে না। মনে করে কি যে এইটা ঘটছে, এইটা তো আমি বিচার পাবো না। এই সময়েও কিন্তু এটা ঘটে, মনে করে আমি তো বিচার পাবো না, এই বিচার পাবো না তার মানে আমি আমারটা করে ফেলি। এই যে বিচারহীনতার যে প্রবণতা শুরু হয়েছিল এবং মানুষের মধ্যে যে বিচারের প্রতি মানুষের যে আস্থা কমে গেছে, এই কম থেকেই কিন্তু, এই আস্থা কম থেকে বিচারহীনতার, বিগত বিচারহীনতা থেকেই কিন্তু এখন এই মানুষের মধ্যে এই প্রতিহিংসাটা বেড়ে গেছে, এবং মানুষ চায় যে আমারটা আমিই করে ফেলি, আমি তো বিচার পাবো না। জি। এই যে বিচার পাবো না, যেটা মানুষের মধ্যে মাইন্ড সেট আপ হয়ে গেছে, মানুষের মধ্যে একটা ট্র্যাডিশন চালু হয়ে গেছে মানুষের মধ্যে। এই ট্র্যাডিশনটা যতদিন না পর্যন্ত বিচার বিভাগ, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, এদেরকে যতদিন না পর্যন্ত মানুষের আস্থার মধ্যে আনা না যাবে, ততদিন পর্যন্ত এই মব, এই বিচারহীনতা বন্ধ হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই অ্যাডভোকেট ফাইমান নাসরিন মুন্নি। ক্ষমতা গ্রহণের পর, আপনি ইন্ট্রোতে বলেছেন, ক্ষমতা গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন মব সন্ত্রাসের দিন শেষ, কিন্তু আমরা দেখলাম বেশ কয়েকটি মব ঘটেছে। কেউ কেউ বিরোধী দলের, আমাদের এই টক শোতেও বিরোধী দলের অনেকে বলেছেন যে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে বিদায় করে দেওয়া হয়েছে, কিংবা আপনাদের দলের একসময় রুমিন ফারহানাকে মব করে শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হয়নি। এরপরে রাজধানীর শাহবাগে যে গত 10ই এপ্রিল ঘটনা, মানে অনেককে তুলে দেওয়া হয়েছে তাদেরকে সমকামী বলে, বা বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের উপর হামলা হয়েছে। আর কুষ্টিয়ার মতো একটি পীর হত্যার মতো ঘটনা ঘটলো। এই যে ঘটনাগুলো সরকারের 2 মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা বাহিনীর আপনি কোনো ঘাটতি দেখেন কিনা? এখানে আরেকটা জিনিস আমি আপনাকে অ্যাড করে দিই। গতকালকে না পরশু ওই যে হাসনাত আব্দুল্লাহ দেখা করতে গেল চট্টগ্রামে, আমি এই প্রসঙ্গ নিয়ে আসবো, এখানে জুলাই যুদ্ধ বেঁচে খাওয়ার একটা বিষয় উঠে আসছে, আমি সেই বিষয়টা নিয়ে আসবো। দেখেন, যে কোনো মব, যে কোনো এই ধরনের যে ঘটনাগুলো কথা বলেছে এবং আমরা শুনছি সম্প্রতি কুষ্টিয়ার এই ঘটনা সহ, প্রত্যেকটা ঘটনায় এগুলো অনভিপ্রেত এবং অত্যন্ত দুঃখজনক, জি। অনাকাঙ্ক্ষিত। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্ট আসবার পর 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025-এর জুন পর্যন্ত 10 মাসে 253টা মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল। গণপিটুনির ঘটনা, 163 জন নিহত, 312 জন আহত হয়েছিলেন, যেটা গত 10 বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় মাজার ভাঙচুর, বাউল সাধকদের উপর হামলা, গুজব বা ব্যক্তিগত রোষের শিকার হয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। আর আইন শৃঙ্খলার অবনতি, আমরা বলে এসেছি যে ইন্টারিম ওই সময়ে পুরোটা কাল একটু ওইটা ল অ্যান্ড অর্ডার ফ্লুইড ছিল। বিচারহীনতার কারণে আমাদের মানুষজনের মনে যে একটা তীব্র আতঙ্ক, যে যেহেতু বিচারহীনতার একটা সংস্কৃতি দীর্ঘদিন ধরে, গত বিশেষ করে 17টা বছরে যেভাবে আপনার বেড়ে উঠেছে, মব সন্ত্রাস এই পরিস্থিতি এবং মব সন্ত্রাস এটার যে ভয়াবহতা, এটা শুধু নিহতের সংখ্যা দিয়ে কিংবা ঘটনার সংখ্যা দিয়ে পরিমাপ এটা করবার কোনো সুযোগ আমাদের আসলে নেই। এখন এটা এমন একটা অবস্থা আপনার রূপ নিয়েছে যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে মানবাধিকার একটা সংগঠন 2024 সালের আগস্ট থেকে 2025-এর জুন পর্যন্ত 179 জন মব হামলায় নিহত হয়েছে। চিন্তা করেন কত বড় একটা সংখ্যা এটা। ধরন কি কি কারণে? ধর্মীয় উন্মাদনা, গুজব,
চুরির অভিযোগ, ব্যক্তিগত প্রতিহিংসাকে কেন্দ্র করেই এই হামলাগুলো হয়েছে। এখন এটার ভয়াবহ চিত্র অনেক ক্ষেত্রে পুলিশের উপস্থিতিতে হয়েছে, অনেক সময় পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। আপনি কুষ্টিয়ার ঘটনায় পুলিশের উপস্থিতি ছিল কিনা সেটা আপনার খতিয়ে দেখবার বিষয় আছে। এখন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে, মাজার বলুন কিংবা বাউল সাধক সাংস্কৃতিক যে অনুষ্ঠান কিংবা ভাস্কর্য ভাঙচুরের ঘটনা, এখন এই মাজার বাউল এগুলো তো আমাদের ঐতিহ্য, কৃষ্টি, আমাদের সব কিছুর সাথে মিশে আছে। এখানে তো আলাদা করে তাদেরকে হামলা করবার, আক্রমণ করবার কোনো রকম কারণ আসলে নেই। তারপরও হয়েছে। এখন সামাজিক কি প্রভাব, এখন এই পরিস্থিতি সাধারণ মানুষকে, আমাদের মধ্যে একটা ভয়ের যে সংস্কৃতি সেটা ভয়ের মধ্যে ফেলেছে, এবং আইনের শাসন, যেটার কথা আমরা সবসময় বলি, আইনের শাসনের উপর আমাদের যেই আস্থা আর বিশ্বাস সেটা আপনার কমিয়েছে। দেখেন কি ফিরাতে পারবে বিএনপি? এখন রাজনৈতিক সামাজিক অস্থিরতা এটা একটা আপনার বড় কারণ ছিল, যে ইন্টারিমের সময়ের কথা বলছি। একটা রাজনৈতিক বিরাট বড় গণ অভ্যুত্থানে যে পট পরিবর্তন, সেই পরিবর্তনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভঙ্গুর, নানান কারণে ভঙ্গুর যেই অবস্থা, সেটার কারণে মব সন্ত্রাস আপনার বেড়েছিল। বিচারহীনতার যেই সংস্কৃতিটা গড়ে উঠেছে দীর্ঘদিনের, অপরাধীরা অনেক ক্ষেত্রেই শনাক্ত হওয়ার পরও আপনার দেখা গেছে যে গ্রেপ্তার না হওয়া, এই ধরনের যেই প্রবণতা এগুলোকে আপনার বাড়িয়ে দিয়েছে। এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগ, এটা একেবারে 2 মাসও হয় নাই বিএনপি সরকারটা যে এসেছে, একেবারে ভীষণ রকমের চ্যালেঞ্জের মুখে তারা পড়েছে। একদিকে আপনার যুদ্ধ লেগে গেছে, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ, আর একদিকে এই যে আইন শৃঙ্খলা বলেন কিংবা আপনি অন্যান্য প্রতিটা প্রতিষ্ঠান, বিগত যে স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকারটা, তারা তো এটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে প্রত্যেকটা সেক্টরকে। কাজেই এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মব সন্ত্রাসে অতিষ্ঠ বাংলাদেশ বাড়ছে, এই যে এই ধরনের ঘটনা, কুষ্টিয়ার যে ঘটনার কথা বললেন, এটা অসম্ভব আপনার দুঃখজনক। কুষ্টিয়ায় আপনি দেখেন লালনের ছেউরিয়া আছে, কুষ্টিয়ার কাছে শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আছে, কুষ্টিয়ার কাছে যশোরে মাইকেল মধুসূদনের আপনার যে বাড়ি আছে, মানুষগুলো ওই জায়গার সংস্কৃতি বনা, আমার শ্বশুর বাড়ি। কাজেই কুষ্টিয়ার মতো জায়গায় আমি লালনের ওই বড় যে উৎসবটা হয়, আমি চেষ্টা করি মিস না করতে, অথচ সেই রকম জায়গায় যে একজন তার উপর যে অসম্ভব রকমের হত্যা করার মতন যেই নিকৃষ্ট অপরাধ, এটা এই সময়ে আসলে খুব অনভিপ্রেত। কারা জড়িত আছে এরকম কোনো খোঁজ খবর না, এইরকম একটা আমি তো সংগঠন না অন্য কারো এখানে আমি তো কুষ্টিয়ারই বোধহয় সেটা একটা ইয়েতে দেখলাম পত্রিকায়, ওইখানকার হয়তো লোকাল কোনো পত্রিকা হবে, সেখানে এখন সেটার আপনার যাচাই বাছাই করবার ব্যাপার আছে। এই যে এই খবরটা কুষ্টিয়ার, এটা কুষ্টিয়ার পীর শামীম হত্যা, মূল পরিকল্পনাকারী সহ ঘাতকরা গ্রেপ্তার। এখন আইনের যথাযথ প্রয়োগ হতে হবে, এটা তো 1 নম্বর কথা। কয়েকদিন সময় কেন লেগেছে সেটার একটা ব্যাখ্যা পুলিশ দিবে, এবং কুষ্টিয়ার পীর হত্যার নির্দেশদাতা আসলে কে সেটা আইডেন্টিফাই করবার, তদন্ত করবার, সত্য অনুসন্ধান করবার ব্যাপার আছে। এবং সেই সাথে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পীর আব্দুর রহমান শামীম, 65 বছর বয়স ছিল, হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী। এখন আমাদের বিরোধী দলের কথা যেভাবে এসছে, এটা দেখবার ব্যাপার আছে। ভোরের শিশির এই এটার নাম, জি জি না, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু যেতে চাই